হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024 প্রস্তুতিতে আজকে ইভিএস এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব, সেটা হচ্ছে কি বাস্তুতন্ত্র ও বাস্তুবিদ্যা। তোমরা যদি অফিসিয়াল যে সিলেবাসটা রয়েছে আমাদের, সেই সিলেবাসটা যদি ভালো করে দেখো, সেখানে কিন্তু ইকোসিস্টেম এবং ইকোলজি এবং ফুড চেন বলে একটা টপিক রয়েছে। তোমরা নিশ্চয়ই দেখেছো তোমাদের সিলেবাসে। সেই টপিকটা কিন্তু আমাদেরকে ভালো করে পড়তে হবে, কারণ এই টপিক থেকে কিন্তু 2023 সালে প্রশ্ন এসেছিল। 2023 সালে এই টপিকটা থেকে কিন্তু প্রশ্ন এসেছিল। এছাড়াও কিন্তু বিগত দিনগুলোতেও কিন্তু প্রশ্ন এসেছে এবং আগামী দিনগুলোতেও আসবে। তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করছি সেটা ইভিএস এর খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা ইকোসিস্টেম বা ইকোলজি, যেটা আমরা বাংলায় বলবো বাস্তুতন্ত্র ও বাস্তুবিদ্যা। পুরো চ্যাপ্টারটা একটা ক্লাসই সম্পূর্ণ করা সম্ভব হবে না, আমরা এই পুরো টপিকটাকে ছোট ছোট ভাগ করে পড়ে নেব। ওকে, তো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা রেগুলার ক্লাস করছো অবশ্যই প্রতিদিনের মতো একটা লাইক করে দিও। চলো তাহলে। তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রো কোর্সের ব্যাপারে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমনভাবে তোমরা মক টেস্টটা দিলে, এরকম মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে, বাংলা ইংলিশ দুটো মিশিয়ে। অল সাবজেক্ট অ্যানালাইসিস, তারপরে যে মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলোকে এইভাবে অ্যানালাইসিস করা হবে। টপিক ওয়াইজ ক্লাস, একদম সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস তোমরা পাবে। লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস তোমরা দুটোই পেয়ে যাবে। আমাদের ক্লাসের টাইম 8:30। তো যারা প্রস্তুতি নিচ্ছ 2024-এর জন্য, আর বেশি সময় নষ্ট করো না, কারণ হাতে খুবই কম সময়, এই লম্বা একটা সিলেবাস শেষ করতে না হলে পারবে না। তো যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, তাহলে কিন্তু আমাদের পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে। ওকে, দেখো প্রত্যেকটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো ইভিএসে কিন্তু কোনো কিছু বোঝার নেই, জাস্ট তোমার এখানে ডেটাবেস, ইভিএস মানে হচ্ছে ডেটা, আর এখানে কিন্তু তোমাকে ভালো করে একটু মুখস্থ করতে হবে ডেটাগুলোকে। দেখো কি বলা হয়েছে, প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে কি ইকোলজি সম্পর্কে। কি বলা হয়েছে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি ইকোলজি, ইংরেজি ইকোলজি শব্দটি দুটি গ্রিক শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে। তাহলে এই ইকোলজি শব্দটি কিন্তু দুটি গ্রিক শব্দ থেকে তৈরি হয়েছে। একটা হচ্ছে কি গ্রিক শব্দ ঐকস, ঠিক আছে, গ্রিক শব্দ ঐকস, যার অর্থ হচ্ছে বাসস্থান। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে ঐকস শব্দের অর্থ কি, ঐকস শব্দের অর্থ হচ্ছে বাসস্থান, এবং যে তারপরে যেটা আমরা পাচ্ছি লোজস, তাহলে লোজস থেকে এসেছে কি লজি, তাহলে এই লোজস শব্দটির অর্থ হচ্ছে জ্ঞান। ওকে, তাহলে ইকোলজি শব্দটির পুরো অর্থ কি, এই ইকোলজি শব্দটির পুরো অর্থ হচ্ছে জীবের বাসস্থান সম্পর্কে জ্ঞান অর্জন। ওকে, ক্লিয়ার? তাহলে ইকোলজিটা কি, ইকোলজি কথাটির অর্থ হচ্ছে, ইকোলজি হচ্ছে এমন একটা বিজ্ঞানের শাখা। ইকোলজি কি, ইকোলজি হচ্ছে এমন একটা বিজ্ঞানের শাখা যেখানে জীবের বাসস্থান নিয়ে আলোচনা করা হয়। ক্লিয়ার হয়েছে জিনিসটা? তাহলে ইকোলজি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে জীবের বাসস্থান বা জীবের হ্যাবিটেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় বা বিস্তারিত জ্ঞান দেওয়া হয়, সেটাকে আমরা কি বলবো, ইকোলজি। নেক্সট দেখো, নেক্সট এখানে বলা হয়েছে হেনরি থরু, নামটা মনে রাখো, হেনরি থরু 1858 সালে প্রথম এই ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন। তাহলে ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে, হেনরি থরু। তিনি ব্যবহার করেছিলেন ঠিকই, কিন্তু তার কথাটা অতটা কেউ গুরুত্ব দেয়নি। পরবর্তী টাইমে 1869 সালে, সালগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ অনেক বই অনেক রকমের সাল থাকে, সালগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট নামগুলো মনে রেখো। তাহলে কি বলছে, 1869 সালে বিজ্ঞানী আর্নেস্ট হেকেল, এইটা কিন্তু পরীক্ষা আসে, ঠিক আছে, পরীক্ষা আসলে এই আর্নেস্ট হেকেলের নামটাই কিন্তু পরীক্ষা আসে। তিনি কিন্তু এই ইকোলজি কথাটি প্রথম ব্যবহার করেন। তাহলে তোমাদের পরীক্ষা যদি প্রশ্ন আসে যে ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেছেন, তোমরা অবশ্যই আনসার করবে আর্নেস্ট হেকেল। ওকে, আর ইকোলজিটা কি, ইকোলজি হচ্ছে এমন একটা বিজ্ঞানের শাখা যেখানে জীবের বাসস্থান নিয়ে আলোচনা করা হয়। আর ইকোলজি শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে, একটা হচ্ছে ঐকস, যার অর্থ হচ্ছে কি বাসস্থান, এবং লজস, যেটার অর্থ হচ্ছে কি জ্ঞান। ক্লিয়ার সবার? এইটুকু জাস্ট মনে রেখো, তাহলেই হয়ে যাবে। চলো,
এবার আমরা ইকোলজির মধ্যে বিভিন্ন টাইপ সম্পর্কে জানবো। তাহলে প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে কি অটোকোলজি। তাহলে ইকোলজির মধ্যে একটা ভাগ রয়েছে সেটাকে বলবো কি অটোকোলজি। তাহলে অটোকোলজি বলতে কি বোঝে দেখো, বলছে বাস্তুবিদ্যার যে শাখায় একটি নির্দিষ্ট জীব প্রজাতির বাসস্থান সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলছে অটোকোলজি। অটোকোলজি মানে কি? অটোকোলজি মানে হচ্ছে এমন একটা জীববিজ্ঞানের শাখা যেখানে শুধুমাত্র একটি প্রজাতি নিয়ে আলোচনা করা হয়। কি নিয়ে? শুধুমাত্র একটা প্রজাতি নিয়ে আলোচনা করা হয়, তাকে বলছে কি অটোকোলজি। যেমন দেখো সুন্দরবনের বাঘ নিয়ে আলোচনা করলাম। তুমি বলো সুন্দরবনে কি শুধু বাঘ থাকে? নিশ্চয় না। সুন্দরবনে কি থাকে? বাঘ, কুমির, এছাড়া অন্যান্য যে তোমার প্রাণী রয়েছে, বাইসন রয়েছে, নীল গাই রয়েছে, অনেক প্রাণী রয়েছে। তাদের সমগ্র অংশকে নিয়ে আলোচনা করা হচ্ছে না, শুধুমাত্র টাইগার নিয়ে আলোচনা করা হচ্ছে, শুধুমাত্র বাঘ নিয়ে আলোচনা করা হচ্ছে, বা শুধুমাত্র হাতি নিয়ে আলোচনা করা হচ্ছে, বা শুধুমাত্র সিংহ নিয়ে আলোচনা করা হচ্ছে। সেটাকে আমরা কি বলবো? অটোকোলজি। তাহলে অটোকোলজি কি? অটোকোলজি একটা সংকীর্ণ, একটা ছোট্ট, মানে শুধুমাত্র একটা প্রজাতি নিয়েই আলোচনা করা হচ্ছে, এটাকে আমরা বলবো অটোকোলজি। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে কি সিনকোলজি। দেখো সিনকোলজি জিনিসটা কি বোঝো? সিনকোলজি জিনিসটা বলতে কি বোঝাচ্ছে? তাহলে সিনকোলজি বলতে বোঝাচ্ছে বাস্তুবিদ্যার যে শাখায় একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত জীব সম্পদের বাসস্থান সম্পর্কে আলোচনা করা হয়। তাহলে সিনকোলজিটা কি? সিনকোলজিতে হচ্ছে কি ওই যে ধরো সুন্দরবনের বিভিন্ন প্রাণী রয়েছে, বাঘ রয়েছে, সিংহ রয়েছে, হাতি রয়েছে, বাইসন রয়েছে, নীলগাই রয়েছে, কুমির রয়েছে, অনেক প্রাণী রয়েছে। তাহলে সমস্ত প্রাণীর যখন বাসস্থান নিয়ে আলোচনা করব সেটাকে আমরা কি বলবো? সিনকোলজি। তাহলে অটোকোলজি কি? অটোকোলজি খুবই ছোট একটা জিনিস, আর সিনকোলজি হচ্ছে একটা বৃহৎ জিনিস। ক্লিয়ার? দেখো উদাহরণ হিসেবে বলা হয়েছে সুন্দরবনের বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীদের সামগ্রিক আলোচনা। বোঝা গেল? যখন আমরা কোনো একটা অঞ্চলের অনেকগুলো উদ্ভিদ বা অনেকগুলো প্রাণী নিয়ে আলোচনা করব সেটাকে আমরা বলবো সিনকোলজি। শুধুমাত্র উদ্ভিদ নিয়েও আলোচনা না, শুধুমাত্র প্রাণী নিয়েও না, সেখানে উদ্ভিদ প্রাণী সব রকমই আলোচনা থাকবে। কোথায়? সিনকোলজিতে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, নেক্সট বলছে ফান্ডামেন্টাল অফ ইকোলজি বইটি কে লিখেছেন? পরীক্ষা যদি প্রশ্ন আসে ফান্ডামেন্টাল অফ ইকোলজি বইটি কে লিখেছেন? ওডাম। ভালো করে মনে রেখো, ফান্ডামেন্টাল অফ ইকোলজি বইটি কে লিখেছেন? বিজ্ঞানী ওডাম। এটা কিন্তু ভালো করে একটু মনে রেখো। নেক্সট দেখো, বলছে ইকোলজি বা বাস্তুবিদ্যার মূল এককের নাম কি? পরীক্ষা যদি আসে প্রশ্ন দ্য মেন ইউনিট অফ ইকোসিস্টেম অ্যান্ড ইকোলজি, তাহলে আনসার হবে কি আমাদের? দেখো ইকোলজি বা বাস্তুবিদ্যা। তাহলে ইকোলজির মূল বা মেন ইউনিট হচ্ছে কি? বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। তাহলে ইকোসিস্টেমটা কি? ইকোসিস্টেম হচ্ছে ইকোলজির একটি ইউনিট বা একক। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ এক জীবদেহ থেকে অন্য জীবদেহে প্রভাবিত হয়। যেমন ধরো উদ্ভিদে রয়েছে, উদ্ভিদ থেকে ধরো যারা তৃণভোজী তাদের শরীরে আছে, তৃণভোজী থেকে অন্যান্য তৃণভোজীদের যারা খায় তাদের শরীরে যাচ্ছে। এইভাবে কিন্তু এক স্তর থেকে অন্য স্তরে শক্তির প্রবাহ ঘটছে। এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো শক্তি প্রবাহ। কিন্তু বিজ্ঞানী ম্যান্ডেল কি বলছেন? বিজ্ঞানী ম্যান্ডেল তিনি বলেছেন যে একটি প্রাণী থেকে অন্য একটা প্রাণীদের দেহে 10% শক্তি কী হয়? স্থানান্তরিত হয়। কয় পার্সেন্ট? 10%। এই সূত্রটাকে কি বলা হয়? 10% সূত্র বা 10% সূত্র। তাহলে বাস্তুতন্ত্রে 10% সূত্র কে দিয়েছেন? ম্যান্ডেল দিয়েছেন। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বাস্তুতন্ত্রের উৎপাদকের শরীরে কত শতাংশ শক্তি থাকে, বলো তো? উৎপাদকের শরীরে কত শতাংশ শক্তি থাকে? একদম 100%। বোঝা গেল? 100% কিন্তু থাকবে। ক্লিয়ার? তারপরে এই ঘাসকে কে খাচ্ছে? ধরো ঘাসকে খাচ্ছে হরিণ, তাহলে হরিণের শরীরে কত পার্সেন্ট যাবে? 10% যাবে হরিণের শরীরে। বোঝা গেল? 10%। এবার কি হলো? হরিণকে কে খাবে? বাঘ খাবে, তো বাঘের শরীরে কত যাবে? 1% যাবে। ক্লিয়ার? এইভাবে কিন্তু এগোতে এগোতে থাকবে। এই জিনিসটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। নেক্সট দেখো, নেক্সট বলছে দেখো বাস্তুতন্ত্র যত পরিমিতির প্রাপ্তির দিকে এগিয়ে যায় তত কম জটিল থেকে জটিলতর দিকে যায়।
জিনিসটা বুঝতে হবে। তাহলে বাস্তুতন্ত্র নিচু থেকে যত ওপর দিকে যাবে, দেখো প্রথমে রয়েছে কি উৎপাদক মানে সবুজ উদ্ভিদ, তারপরে হরিণ, তারপরে বাঘ, এইভাবে যাচ্ছে। বা সবুজ উদ্ভিদ, তারপরে থাকছে কি তোমার ফড়িং থাকছে, ফড়িংকে কারা খাচ্ছে? বিভিন্ন ব্যাঙ খাচ্ছে, ব্যাঙকে কে খাচ্ছে? সাপ খাচ্ছে, সাপকে কে খায়? বাজ পাখি খায়। এরকম পরপর চলে যাচ্ছে। অর্থাৎ নিচু থেকে ওপর দিকে যত যাব তত কিন্তু আমাদের কি হবে, সেরকম পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে জটিল হবে। এই ধীরে ধীরে সহজ থেকে জটিলের দিকে এগিয়ে যাওয়াকে কি বলছে? সাকসেশন বলছে। কি বলছে? সাকসেশন। তাহলে বাস্তুতন্ত্রের সহজ থেকে জটিল দিকে যাওয়াকে কি বলছে? সাকসেশন বলছে। বোঝা গেল? নেক্সট দেখো, নেক্সট বলছে বাস্তুতন্ত্রের ক্ষুদ্রতম একক। তাহলে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম, তাহলে আমরা প্রথমে জানলাম যে ইকোলজির একক কি? ইকোলজির একক হচ্ছে ইকোসিস্টেম। ইকোলজির একক হচ্ছে ইকোসিস্টেম, আর ইকোসিস্টেমের একক হচ্ছে কি? প্রতিটি জীব বা এভরি অর্গ্যান। বোঝা গেল? এবার বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি? প্রজাতি। প্রজাতি বলতে কি বোঝায়? বলছে এই একই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন যে জীবগুলি পরস্পরের মধ্যে প্রজনন সম্পন্ন করতে পারে তাদেরকে কি বলা হয়? প্রজাতি বলা হয়। বা প্রজাতিকে ইংরেজিতে বলা হয় কি? স্পেসিস। কি বলা হয়? স্পেসিস বলা হয়। যেমন মানুষ এক ধরনের প্রজাতি, সিংহ এক ধরনের প্রজাতি। বোঝা গেল? তাহলে এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় প্রজাতি। তারপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি? পপুলেশন। পপুলেশনে দেখো বলছে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির সমষ্টি, ধরো বিভিন্ন প্রজাতি রয়েছে, সেই প্রজাতির সমষ্টিকে আমরা কি বলবো? পপুলেশন। বোঝা গেল? বিভিন্ন প্রজাতির সমষ্টিকে আমরা কি বলবো? পপুলেশন বলবো। নেক্সট দেখো, নেক্সট বলছে জীব সম্প্রদায় বা যেটাকে বলছে কি? বায়োটিক কমিউনিটি। বলছে কোনো একটা নির্দিষ্ট স্থানে অবস্থিত সমস্ত জীবের সমন্বয়কে। তাহলে দেখো আগে আমরা জানলাম পপুলেশনের ক্ষেত্রে কি হচ্ছিল? শুধুমাত্র প্রজাতির সমষ্টি ছিল। এখানে জিনিসটা বোঝো, জিনিসটা কি বলছে? পপুলেশনের ক্ষেত্রে, পপুলেশনের ক্ষেত্রে ছিল প্রজাতির সমষ্টি, কিন্তু কমিউনিটির ক্ষেত্রে জীবের সমষ্টি। তার মানে কি? পপুলেশনের থেকে এই কমিটি কিন্তু অনেকটাই বৃহৎ বা অনেকটাই বড়। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, নেক্সট বলছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। বলছে কোনো নির্দিষ্ট স্থানে বসবাস করি জীব সম্প্রদায় ও পরিবেশের উপাদানগুলির পারস্পরিক আন্তঃক্রিয়া বা বিনিময়ের ফলে যে তন্ত্র গঠিত হয় তাকে বলছে বাস্তুতন্ত্র। তাহলে কি? পরীক্ষা তো সংজ্ঞা আসবে না আমাদের। এখানে কি বলছে? কোনো নির্দিষ্ট স্থানে বসবাসকারী জীব সম্প্রদায় ও পরিবেশের মধ্যে, ধরো কোনো একটা অঞ্চল রয়েছে, সেখানে কি রয়েছে? কোনো জীব বসবাস করে, কোনো এক ধরনের জীব বসবাস করে, সেই জীবের সঙ্গে সেই পরিবেশের কি একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ককে কি বলা হয়? বাস্তুতন্ত্র। বোঝা গেল? তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রো কোর্সের ব্যাপারে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমনভাবে তোমরা মক টেস্টটা দিলে এরকম মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে, বাংলা ইংলিশ দুটো মিশিয়ে। অল সাবজেক্ট অ্যানালাইসিস, তারপরে যে মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলোকে এইভাবে অ্যানালাইসিস করা হবে। টপিক ওয়াইজ ক্লাস, একদম সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস তোমরা পাবে। লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস তোমরা দুটোই পেয়ে যাবে। আমাদের ক্লাসের টাইম 8:30। তো যারা প্রস্তুতি নিচ্ছ 2024-এর জন্য আর বেশি সময় নষ্ট করো না, কারণ হাতে খুবই কম সময়, এই লম্বা একটা সিলেবাস শেষ করতে না হলে পারবে না। তো যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, তাহলে কিন্তু আমাদের পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে। ওকে, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি? বায়োম। বায়োম বলতে কি বোঝে? দেখো বায়োম বলতে বোঝাচ্ছে একটি নির্দিষ্ট জলবায়ু সম্পন্ন স্থানে জীব সম্প্রদায়কে কি বলা হয়? বায়োম বলা হয়। যেমন দেখো শীত প্রধান এলাকার যে সমস্ত জীবরা রয়েছে সেটা এক ধরনের বায়োম। বা ধরো গ্রীষ্মকালীন এলাকা বা ধরো মরু অঞ্চলে জীবদেরকে তাহলে মরু অঞ্চলের বায়োম বলা হয়। বোঝা গেল? অর্থাৎ যেখানে বৃষ্টি প্রচুর হয় সেখানে ক্রান্তীয় বায়োম বলা হয়।
অর্থাৎ কোনো একটা জলবায়ুর ওপর ভিত্তি করে যখন জীব সম্প্রদায়কে ভাগ করা হয় সেটাকে আমরা কি বলবো? বায়োম বলবো। ক্লিয়ার? নেক্সট দেখো জীবমণ্ডল। জীবমণ্ডল বলতে কি বোঝায়? পৃথিবীর সমস্ত সজীব উপাদান ও পরিবেশকে একত্রে জীবমণ্ডল বলা হয়। তাহলে জীবমণ্ডলের মধ্যে কি থাকছে? পৃথিবীর সমস্ত সজীব উপাদানকে একত্রে কি বলা হয়? জীবমণ্ডল বলা হয় বা বায়োস্ফিয়ার বলা হয়। ক্লিয়ার? তাহলে আমাদের সারা পৃথিবীতে যে সমস্ত জীব রয়েছে তার সমষ্টিকে কি বলা হয়? জীবমণ্ডল। আর জীবমণ্ডল হচ্ছে সব থেকে বৃহত্তম। জীবমণ্ডল কি? জীবমণ্ডল হচ্ছে সব থেকে বৃহত্তম। নেক্সট দেখো, নেক্সট বলছে শক্তি বাস্তুতন্ত্রে কাজ করার পর এখান থেকে বেরিয়ে যায়, তাই এটিকে বলা হয় উন্মুক্ত প্রণালী। তাহলে একটা ভালো পয়েন্ট মনে রেখো যে বাস্তুতন্ত্রের শক্তিপ্রবাহ কি? বাস্তুতন্ত্রের শক্তিপ্রবাহ হচ্ছে উন্মুক্ত থাকে। উন্মুক্ত মানে কি বোঝো? উন্মুক্ত মানে ধরো সবুজ উদ্ভিদে আসলো, সবুজ উদ্ভিদ থেকে কার শরীরে গেল? ব্যাঙের কাছে গেল, ব্যাঙ থেকে ফড়িংয়ের কাছে গেল, ফড়িং থেকে সবুজ উদ্ভিদ থেকে ফড়িংয়ের কাছে গেল, ফড়িং থেকে ব্যাঙের কাছে গেল, ব্যাঙ থেকে সাপের কাছে গেল, সাপ থেকে বাজ পাখির কাছে গেল, বাজ পাখি মারা গেল, মারা গিয়ে ব্যাকটেরিয়ার শরীরে গেল, ব্যাকটেরিয়ার শরীর থেকে আবার পরিবেশে ফিরে আসলো, ঠিক আছে, বা মৃত্তিকাতে মিশে গেল। এটা একটা উন্মুক্ত। দেখো এখানে কিন্তু এই যে বাজ পাখি মারা গেল, বাজ পাখি থেকে আবার কিন্তু সরাসরি এই সবুজ উদ্ভিদে আসেনি, তাই এটা বদ্ধ হয়নি। এটা হচ্ছে কি? উন্মুক্ত প্রণালী। ক্লিয়ার? তাহলে বাস্তুতন্ত্রের শক্তিপ্রবাহ কি? বাস্তুতন্ত্রের শক্তিপ্রবাহ অবশ্যই উন্মুক্ত এবং একমুখী। এটা কিন্তু ভালো করে মনে রেখো। বাস্তুতন্ত্রের শক্তিপ্রবাহ অবশ্যই উন্মুক্ত এবং হচ্ছে একমুখী বলা হয়। আর বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস হচ্ছে সূর্য, ঠিক আছে। আর এই ইকোসিস্টেম কথাটি প্রথম ব্যবহার করেছেন কে? ট্যানসলে। তাহলে ইকোসিস্টেম কথাটি প্রথম ব্যবহার করেছিলেন কে? ট্যানসলে। নেক্সট দেখো, বলছে 1971 সালে বিজ্ঞানী ওডাম আমাদের এই বাস্তুতন্ত্রের যে উপাদান রয়েছে দুটি ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে কি বায়োটিক, আর একটা হচ্ছে কি অ্যাবায়োটিক। এগুলো সবই কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, তাই এগুলো ভালো করে কিন্তু পড়তে হবে। দেখো তোমরা যদি সিলেবাসটা একটু ভালো করে দেখো, তোমরা এখানে দেখতে পাবে। দেখো এই দেখো যেটা তোমাদেরকে পড়াচ্ছি, দেখো ভালো করে সিলেবাস ওয়াইজই তোমাদের ক্লাস করানো হয়। দেখো বায়োটিক এবং অ্যাবায়োটিক আছে। তাহলে বায়োটিক কোনগুলো, অ্যাবায়োটিক কোনগুলো, এখন আমরা সেটাই পড়বো। আর যেটা পড়ছি সেটা হচ্ছে ইকোসিস্টেম এবং ইকোলজি, ঠিক আছে। এইটা আমরা পড়বো, ফুড চেনটাও পড়বো। ওকে, দেখো তাহলে এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি? অ্যাবায়োটিক এবং বায়োটিক। তাহলে অ্যাবায়োটিক মানে হচ্ছে যাদের জীবন নেই, আর বায়োটিক মানে হচ্ছে যাদের জীবন আছে। এটা আমরা ডিটেলসে পড়বো। দেখো ভালো করে বলছে অজীবজ উপাদান, যেটাকে আমরা বলি কি? অ্যাবায়োটিক। এই অ্যাবায়োটিক উপাদানগুলোকে আবার আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। কি কি দেখো, একটা হচ্ছে কি অজৈব পদার্থ, ঠিক আছে, একটা অজৈব পদার্থ। একটা পাবো আমরা কি? জৈব পদার্থ। আর একটাকে পাবো আমরা ভৌত পদার্থ। তাহলে এইগুলো সবই কিন্তু অ্যাবায়োটিকের মধ্যে পড়ছে। তাহলে এবারে অ্যাবায়োটিকের মধ্যে জৈব পদার্থ কোনগুলো? এই যে নামগুলো ভালো করে মনে রেখো। কি জৈব পদার্থ কোনগুলো? জৈব পদার্থ বলতে বোঝাচ্ছে বিভিন্ন গ্যাস, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, সালফার, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে বলবো আমরা অজৈব পদার্থ। ক্লিয়ার? দেখো এবার যেটা পড়বো সেটা হচ্ছে কি? জৈব পদার্থ। জৈব পদার্থ কোনগুলো? যেমন হচ্ছে কি প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেট, মিনারেলস, এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো জৈব পদার্থ। ক্লিয়ার? যেগুলো আমরা মৃত উদ্ভিদ বা প্রাণী থেকে পাই, যেগুলো আমরা মৃত উদ্ভিদ বা প্রাণী থেকে আমরা পেয়ে থাকি, সেইগুলোকে আমরা বলবো জৈব পদার্থ। এবার চলে আসি ভৌত পদার্থ কোনগুলো? ভৌত পদার্থ বলতে মাটি, সূর্য, আকাশ, বাতাস, ওকে, পাহাড়, পর্বত, সমস্ত কিছু কিন্তু ভৌত পদার্থ। জল, সব কিছু কিন্তু ভৌত পদার্থের মধ্যে পড়ছে। এইগুলো কিন্তু ভালো করে মনে রেখো। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি? জীবজ উপাদান বা বায়োটিক উপাদান। এগুলো পরীক্ষায় বারবার আসে কিন্তু, ঠিক আছে। দেখো বলছে জীবজ উপাদান কোনগুলো? এগুলোকে আবার ভাগ করা হয় তিনটি ভাগে। একটা হচ্ছে কি স্বভোজী মানে উৎপাদক, একটা পরভোজী বা খাদক, আর একটা হচ্ছে কি বিয়োজক। এবার প্রত্যেকটা সম্পর্কে আমরা একটু একটু পড়ে নিই। এখানে কি বলছে দেখো, স্বভোজী উপাদান। তাহলে স্বভোজী উপাদান কারা? বলছে যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে তাদেরকে কি বলা হয়? স্বভোজী। যখন
সাধারণত স্বভোজী কারা হয়? উদ্ভিদরা হয়। আর এরা যখন খাবার তৈরি করে সেই খাবারটা হচ্ছে কি গ্লুকোজ রূপে তৈরি করে। কি রূপে তৈরি করে? গ্লুকোজ। আর এই স্বভোজী উদ্ভিদেরা সূর্য আলোকের উপস্থিতিতেও খাবার তৈরি করতে পারে, আবার সূর্য আলোকের উপস্থিতি না থাকলেও খাবার তৈরি করতে পারে। এই জিনিসটা ভালো করে মনে রেখো। দেখো, একটা যারা সূর্য আলোকের উপস্থিতিতে খাবার তৈরি করে তাদেরকে বলছে কি আলোক সহজী। যেমন হচ্ছে সবুজ উদ্ভিদ, নীলাভ সবুজ শৈবাল, এরা হচ্ছে কি, এরা হচ্ছে সূর্য আলোকের উপস্থিতিতে খাবার তৈরি করে। আর রাসায়নিক সহজী কি, যারা সূর্য আলোকের অনুপস্থিতিতেও খাবার তৈরি করতে পারে তাদেরকে বলা হয় রাসায়নিক সহজী। যেমন সালফার ব্যাকটেরিয়া, বেগিয়াটোয়া, এই নামগুলো একটু মনে রেখো। তারপর চলে আসো পরভোজী। পরভোজী বলতে বোঝাচ্ছে যারা হচ্ছে খাদক, যারা উৎপাদকদের খেয়ে বেঁচে থাকে তাদের কি বলছে? পরভোজী। যেমন দেখো বৃহৎ খাদক। বৃহৎ খাদক কারা? মানুষ, ওকে, বাঘ, ইঁদুর, এরা হচ্ছে বৃহৎ খাদক। ওকে, তাহলে অনুখাদক কি, ইঁদুরটা এখানে দেও না, ইঁদুরটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু মানুষ, বাঘ, সিংহ, এরা হচ্ছে বৃহৎ খাদক। অনুখাদক কী হবে? কেঁচো, পিঁপড়ে, এরা হচ্ছে অনুখাদক। অনুখাদক মানে ছোটো ছোটো জিনিসগুলোকে খেয়ে বেঁচে থাকে এরা। আর তৃণভোজী কারা? তোমরা প্রত্যেকে জানো যারা ঘাস পাতা খেয়ে বেঁচে থাকে এরা তৃণভোজী। যেমন হরিণ, ব্যাং, ঠিক আছে, ব্যাং তো খায় না ঘাস, তাই না? ব্যাং তো পোকামাকড় খায়। তাহলে এখানে কিন্তু ভুল হয়েছে, এটা কারেকশন করে নিতে হবে। তাহলে হরিণ, ছাগল এরা হবে। মাংসশাসী হচ্ছে কুকুর, বাঘ, সিংহ, এরা মাংসশাসী। ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে হবে। আর সর্বভুক মানে সব কিছু খায়, মানুষ, ভাল্লুক, এগুলো। আর প্রাথমিক খাদক কারা? যারা তৃণভোজীদের খেয়ে বেঁচে থাকে তাদেরকে বলা হয় প্রাথমিক খাদক, যেমন গরু, ছাগল। আর গৌণ খাদক কি? যারা গরু ছাগলকে খেয়ে বেঁচে থাকে, যেমন হচ্ছে বাঘ, সিংহ হতে পারে গৌণ খাদক। আবার দেখো কি বলছে, গৌণ খাদক কোনগুলো? ব্যাং, হরিণ। কেন ব্যাং হবে? কারণ ব্যাং, এখানে একটু ভুল আছে, ঠিক আছে, আমি একটু কারেকশন করে দেবো এখানে, কারণ অনেক কিছু ভুল হয়ে গেছে টাইপিং করতে গিয়ে, এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস ওখানে চলে এসছে, এটা কিন্তু একটু কারেকশন করে দেবো। দেখো গৌণ খাদকটা কী হবে? গৌণ খাদকটা ব্যাং হবে, কিন্তু হরিণটা কিন্তু প্রাথমিক খাদকের মধ্যে যাবে। ঠিক আছে, হরিণটা কিন্তু প্রাথমিক খাদকে যাবে, কারণ হরিণ কিন্তু ঘাস খেয়ে বেঁচে থাকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর প্রগৌণ খাদক অবশ্যই বাঘ এবং মানুষ হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখানে দুটো জিনিস ভুল আছে, আমি কারেকশন করে দেবো। তারপর চলেছে বিয়োজক। দেখো বিয়োজক বলতে কি বোঝায়? বিয়োজক বলতে বোঝাচ্ছে বাস্তুতন্ত্রের যে সমস্ত উপাদান মৃত উদ্ভিদ ও প্রাণীদের পচন ঘটিয়ে প্রোটোপ্লাজমের জটিল রাসায়নিক যৌগগুলোকে বিয়োজিত করে কিছুটা নিজেদের পুষ্টির জন্য ব্যবহার করে এবং বাকিটা সরল উপাদানে পরিবেশে ফিরিয়ে দেয়, তাদেরকে বলা হয় বিয়োজক। অর্থাৎ যারা মানে পচা জিনিস খেয়ে বেঁচে থাকে, যেমন উদ্ভিদ মারা গেছে, উদ্ভিদ অনেকদিন ধরে পচে গেছে, বা কোনো একটা প্রাণী মারা গেছে, সেগুলো পচে যায় কিসের মাধ্যমে? বিভিন্ন ব্যাকটেরিয়ার মাধ্যমে। তাই যখন কোনো উদ্ভিদ বা প্রাণীকে পচতে সাহায্য করে যে ক্ষুদ্রতম ক্ষুদ্র জীবাণু, তাকে বলবো বিয়োজক। যেমন হচ্ছে ব্যাকটেরিয়া, ছত্রাক। তাহলে ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলোকে কি বলবো? বিয়োজক বলবো। ক্লিয়ার? বা ডিকম্পোজার বলবো। মনে থাকবে, এই জিনিসগুলো ভালো করে মনে রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই আলোচনা করলাম, আবার রাত্রে তোমাদের ক্লাস হবে। ঠিক আছে, আজকে রাত্রে তোমাদের নটার সময় সম্ভবত ক্লাস করাবো। আজকে দেখি 9টার সময় ক্লাস করাবো। ক্লাসটা থাকছে ইংলিশের ওপরে ক্লাস। ওকে, ইংলিশের ওপরে ক্লাস থাকছে। তো এই ক্লাসটা শুধুমাত্র যারা আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট তারাই করতে পারবে। তো তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও 2024-এর জন্য, তাহলে অবশ্যই যোগাযোগ করো 9647300217, এই নাম্বারে যোগাযোগ করো, তাহলে কোর্সের ডিটেলস সম্পর্কে জানতে পারবে। ওকে, থ্যাংক ইউ। তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সের ব্যাপারে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমনভাবে তোমরা মক টেস্টটা দিলে, এরকম মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে, বাংলা ইংলিশ দুটো মিশিয়ে। অল সাবজেক্ট অ্যানালাইসিস, তারপরে যে মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলোকে এইভাবে অ্যানালাইসিস করা হবে।
টপিক ওয়াইজ ক্লাস, একদম সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস তোমরা পাবে। লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস তোমরা দুটোই পেয়ে যাবে। আমাদের ক্লাসের টাইম 8:30। তো যারা প্রস্তুতি নিচ্ছ 2024-এর জন্য, আর বেশি সময় নষ্ট করো না, কারণ হাতে খুবই কম সময়, এই লম্বা একটা সিলেবাস শেষ করতে না হলে পারবে না। তো যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, তাহলে কিন্তু আমাদের পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে। ওকে।